এই যে যেমন শরীফুজ্জামান শরীফ বলছিলেন যে বিএনপি আসলে যে ভাষায় পিআরের বিরোধিতা করছে সেটি আসলে আরেকটু গঠনমূলক হতে পারতো, কিংবা আরো বেশি পাবলিক ওরিয়েন্টেড যদি বলি, যে যেটা মানুষ বুঝতে পারে। শুধুমাত্র মনে হচ্ছে যে বিরোধিতার খাতিরে বিরোধিতা। আজকে বলা হচ্ছে, একজন আপনাদেরই দলের একজন নেতা বলেছেন যে পিআরের নামে জামায়াত ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। পিআরের মাধ্যমে আসলে ধর্মীয় উন্মাদনা কোথায় দেখছেন আপনারা? ধন্যবাদ। আমি আসলে একটা যে গোড়ায় যেতে চাই, বিপ্লবী সরকার এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার, এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স কিন্তু নিশ্চয়ই আছে। এবং আপনি অত্যন্ত আশ্চর্যভাবে আমরা সবাই বেমালুম ভুলে গেছি। আমরা কিন্তু একটা রেফারেন্ডাম, আমাদের একটা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে এটা মানে গণতান্ত্রিক আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন আন্ডারে আমরা একটা শপথ নিয়েছি। আমরা যখন শপথটা নেই, আর তখনই আমার চিন্তা করা উচিত ছিল যে আমি কি এই রাষ্ট্র কাঠামোর মধ্যেই শপথটা নিব, অথবা আমি কি বিপ্লবী সরকার হিসেবে নিব। আপনি ঢাকা থেকে চিটগাং যাচ্ছেন, আপনি ফেনীতে গিয়ে যদি বলেন যে ট্রেনে আসাটা ভুল হয়েছে, আসলে সিটিং বাসে আসা উচিত ছিল, তাইলে কি হবে? আপনাকে এই ট্রেনেই চিটগাং যেতে হবে। যেহেতু আপনি জার্নিটা শুরু করে দিয়েছেন এবং বছর পার হয়ে গেছে, আপনাকে এটা অনুধাবন করতে হবে। আপনি যা চাবেন তা পাবেন না। যেমন মানে সবটা পাবেন, সবটার কেন, কোনোটাই আপনি পাবেন না। আপনাকে পাইতে হইলে না পায় তো, বিএনপি তো ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, পেয়ে গেছে না। সে ফেব্রুয়ারিতে নির্বাচন, শুনেন এই কথা প্রসঙ্গে বলতে, এই পত্রিকাটা আমি নিয়ে এসেছি। আপনি কিছুদিন আগে মাত্র নেপালে আপনার যে বিপ্লবটা হলো, সেইখানে যে আপনার নেপালের যে শাসন ব্যবস্থা সম্পর্কে কার্কি যে কথাটা বলল, সে পরিষ্কার বলছে যে সংস্কারের এখতিয়ার আমাদের নেই। আপনি আজকে দেশের যে লেজেগোবর অবস্থা, আপনি সংস্কার, এই দেশের সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এই দেশে এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই, এমন কোনো সেক্টর নাই যেখানে কোনো মানে নিয়ম নীতি বহির্ভূত কাজ হয় না। এবং সবচেয়ে এটার বড় কারণ কি জানেন? এই দেশটাকে আমরা ওন করি না। এই দেশে 21 কোটি মানুষের মধ্যে সবচেয়ে অভাব হলো, 1 নম্বর অভাব হলো দেশপ্রেমিকের, 2 নম্বর অভাব হলো সৎ মানুষের। এই 2 রকম মানুষ এই দেশে যতদিন পর্যন্ত না বাড়বে, আপনি যা কিছুই করেন কোনো কিছু আপনি টাকাতে পারবেন না। আর আমি যে পিআরের যে বিষয়টা দেখেন, আমার সবচেয়ে আহত হই, আপনি সুশিক্ষিত মানুষ হিসাবে আপনি যখন হিপোক্রেট হয়ে যান, আপনি বিশ্বাস করেন একটা, হবেও একটা, মাঝখানে আপনি একটা লেজে গোবর অবস্থা সৃষ্টির জন্য আপনি নিজেকে অন্যভাবে উপস্থাপন করবেন। আপনি পিআর, এই যে আমার ভাই বললেন যে আপনি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে জামাতের ক্যান্ডিডেট কিন্তু ডিক্লেয়ার, কখন ডিক্লেয়ার হয়েছে? আপনার এই অভ্যুত্থানের পরপরই সবার আগে জামাত ডিক্লেয়ার করেছে। তখন আপনি যখন ডিক্লেয়ার করেছেন, তখন তো এই পদ্ধতিটাকে মেনে আপনি ডিক্লেয়ার করেছেন। এখন মাঝপথে এসে আপনি কেন বলতেছেন পিআর, কেন চাচ্ছেন সংস্কার? এইগুলি কিন্তু জাতি হিসাবে, যে জাতি, এই বাংলাদেশি মানুষকে বোকা ভাবার কোনো কারণ নাই। সবাই কিন্তু বুঝে। আমি আজকে সুযোগ পেয়েছি, আপনার হিপোক্রেসির কথা বলতে পারছি। সাধারণ মানুষ সুযোগ পাচ্ছে না, বলতে পারছে না, কিন্তু ওই টোটাল বিষয়টাই একটা হিপোক্রেসির মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি একদিকে দেখেন, আমার ভাই বললেন অত্যন্ত সুন্দরভাবে যে আপনি গভর্নমেন্টের সাথে যাচ্ছেন আমেরিকাতে, ফিরে আসছেন। আমেরিকায় গিয়ে আমি দেরিতে হলো, শুনেন, যার যে কাজ না সে যদি ওইটা করে একটা লেজগোবর অবস্থায় যায়। আমি শ্রদ্ধা ভরে আমি ইউনূস সাহেবের প্রতি পুরোপুরি শ্রদ্ধা রেখে বলছি, নোবেল লরিয়েট হিসেবে উনি যে দায়িত্বটা নিয়েছিলেন, জাতি যখন ঐক্যবদ্ধ ছিল, ওনার সবচেয়ে আগে কাজ ছিল এটা নির্বাচনের তারিখ ঘোষণা করা। যত তাড়াতাড়ি উনি নির্বাচনটা দিতে পারতেন, এই পিআরের কথা উঠতো না, সংস্কারের কথা উঠতো না। আপনি কমান্ড শুড কাম ফ্রম সিঙ্গেল বস। এই দেশে যতদিন পর্যন্ত জনগণের সরকার আপনি নিয়ে আসতে পারবেন, ততদিন পর্যন্ত এই দেশ স্টেবল হবে না। আপনি আশিক চৌধুরীর মতো লোককে নিয়ে আসলেন, একটা লোক ক্রিয়েটিভিটি প্রেজেন্টেশন দিলেন, সারা জাতি আশায় বুক বাঁধলো, বিলিয়ন বিলিয়ন ডলার আসবে। আসছে কেন? আসেনি। ব্যবসায়ীরা কখনো আনস্টেবল কোনো কান্ট্রির কাছে ওদের থাকা ছেড়ে দিবেন। আপনি মোটামুটি নিশ্চিত যে পরে নির্বাচিত সরকার এলেই আসলে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা পাবো? আমরা সেই আশা নিশ্চয়ই করতেই পারি।